ওকে, ধন্যবাদ ঢাকা এআই টিমকে এত সুন্দর একটা কম্পিটিশন আয়োজন করার জন্য। আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সায়েন্সে আরো অনেক বেশি রিসার্চ এবং ইমপ্লিমেন্টেশনের দিকে খুব দ্রুত যেতে হবে, যেহেতু পুরো ওয়ার্ল্ড এখন অলরেডি এই জিনিসগুলো নিয়ে তারা বেশ তাদের কাজগুলোকে অটোমেশনের দিকে অনেক এগিয়ে গেছে এবং আমরা অনেক ইমপ্লিমেন্টেশন অলরেডি ডেভেলপ কান্ট্রিগুলোতে দেখতে পাই। তো আমার ছোট পরিচয়, আমি সৈকত মাহমুদ গালিব। আমি পিএইচডি করেছি ইউএস এর মিজোরি ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে। গত বছর আমি পাশ করেছি। এরপরে আমি জয়েন করি H2O.ai কোম্পানিতে। এটা একটি স্টার্টআপ কোম্পানি এবং এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং সার্ভিস প্রোভাইডার হিসেবে এরা মার্কেটে কাজ করছে। তো আমি এখন আমার বাসা হচ্ছে টেক্সাসে, ইউএসএতে, এবং আমি এখান থেকে এই কম্পিটিশনটা করেছি। তো ইন্ট্রোডাকশন আসা যাক। যে এই কম্পিটিশনের মেইন উদ্দেশ্য ছিল যে ঢাকা শহরের যে ট্রাফিক জ্যাম এবং ট্রাফিকের যে রেগুলেশনের প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোকে আসলে আমরা কোনোভাবে টেকনোলজি দিয়ে সলভ করতে পারি কিনা সেই এভিনিউগুলো এক্সপ্লোর করা। তো অটোমেটেড ডিটেকশন আমাদেরকে অনেকভাবে হেল্প করতে পারে। তার মধ্যে হতে পারে যে ট্রাফিক মনিটরিং, রেগুলেশন এবং পাবলিক সেফটি, এই বিষয়গুলো আমরা আরো বেশি করে এনশোর করতে পারি যদি আমরা টেকনোলজির সাহায্য নেই আমাদের এভরিডে লাইফে। আর মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং মেথডগুলো আসলে রিয়েলি বর্তমান সময়ে বেশ রিয়েল ওয়ার্ল্ডে অ্যাপ্লিকেবল হিসেবে কাজ করার জন্য এরা বেশ পপুলার। তো এই কম্পিটিশনে আমি বিভিন্ন ধরনের কয়েক ধরনের স্টেট অফ দ্য আর্ট মেশিন লার্নিং মেথড ট্রাই করেছি একটা ঢাকা রোডের পার্সপেক্টিভে একটা ভালো সলিউশন নিয়ে আসার জন্য। তো দেখা যাক যে কি ধরনের অ্যাপ্রোচ আমি ট্রাই করেছি। তো ডাটা সেট স্ট্যাটিস্টিক্স, এটা আগের টিমগুলো যেমন অলরেডি বলে গেল, সে একই জিনিস যে ট্রেন ইমেজ খুব কম ছিল, 3000 প্রায়, টোটাল ক্লাস 21। আমরা ক্লাস ইমব্যালেন্স দেখলাম এই কম্পিটিশনে, যে লাইক লাস্টের ক্লাসগুলা খুবই কম রিপ্রেজেন্টেড স্যাম্পল। এবং অবশ্যই এখানে কিন্তু এই আন্ডার রিপ্রেজেন্টেড ক্লাস কিন্তু এত ইম্পর্টেন্ট হতো না, এটা ইম্পর্টেন্ট হয়ে গেছে কারণ মেট্রিকের কারণে, কম্পিটিশন মেট্রিকের কারণে। কম্পিটিশন মেট্রিক হচ্ছে এভারেজ, মিন এভারেজ প্রিসিশন ম্যাপ, এবং এই মিন এভারেজ প্রিসিশন কিন্তু প্রত্যেকটা ক্লাসকেই ইকুয়াল ওয়েট দেয়। তো যেই ক্লাসে মাত্র 3টা স্যাম্পল, ওই ক্লাস থেকে যদি আমি একটাও ইমেজ ডিটেক্ট করতে না পারি, ওই ক্লাসের টোটাল প্রিসিশন ছিল। সো এটা আমার টোটাল এভারেজ প্রিসিশনটাকে অনেক নামায় দেয়। তো যেহেতু এটা মিন এভারেজ প্রিসিশন, সেহেতু প্রত্যেকটা ক্লাসেরই গুরুত্ব সমান, স্পেশালি যেগুলো রেয়ার ক্লাস, যেগুলো আমাদের ডিটেক্ট করার সম্ভাবনা খুবই কম, সেসব জায়গায় মিন এভারেজ প্রিসিশন অনেক কমে যাবে যদি আমরা রেয়ার ক্লাসগুলো ডিটেক্ট করতে না পারি। এরপর আসলে ডাটাসেট চ্যালেঞ্জের ভিতরে যে কি ধরনের চ্যালেঞ্জ আমি আসলে এখানে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে অলরেডি আগের টিমগুলো বলে গেল যে কিছু জিনিস ক্রাউডেড ট্রাফিক এবং ইমেজগুলো বিভিন্ন ভেহিকেল থেকে বিভিন্ন অ্যাঙ্গেল এবং বিভিন্ন পোজে কালেক্ট করা হয়েছে, প্লাস ডে ইমেজ এবং নাইট ইমেজের একটা কম্বিনেশন ছিল, এবং এখানেও ক্লাসের ইমব্যালেন্স, ডে ক্লাস এবং নাইট ক্লাস। এবং নাইট ইমেজে আমি অলরেডি দেখেছি যে ক্লাসিফিকেশন অ্যাকুরেসি যথেষ্ট কম ছিল। তো এই জায়গাগুলো মোটামুটি অ্যাটেন্ড করার মতো জায়গা, যে পোজ, ডিফারেন্ট পোজ এবং নাইট ইমেজ, ডে ইমেজ, এগুলোকে এই সিনারিওগুলোকে অ্যাটেন্ড করা হয়তো বা আমাদের মেশিন লার্নিং মডেল মানে একটা এজ কেস দিতে পারে। জাস্ট এ মিনিট, মনে হয় ভিডিওটা, আচ্ছা, হ্যাঁ। তো এরপর আসে মেথড। আমি আসলে কি মেথড ট্রাই করেছি, একটু ডিফারেন্ট মেথড। আমি এখানে ডিটেকশন মডেল এবং ক্লাসিফিকেশন মডেল দুটোর একটা কম্বাইন্ড মেথড ইউজ করেছি আমার ফাইনাল রেজাল্টে। তো ডিটেকশন মডেলে ইনপুট ইমেজ, তো ইনপুট ইমেজ ডিটেকশন মডেল, স্টেট অফ দ্য ডিটেকশন মডেল ইওলো আছে, ইফিশিয়েন্ট ডেট আছে, মাস্ক আরসিএন বা আরসিএন টাইপের মডেলগুলো আছে। তো আমি ইওলো V5টাই মেইনলি ইউজ করেছি। ইনপুট ইমেজ ডিটেকশন মডেল থেকে কয়েকটা ডিটেকশন মডেল থেকে রেজাল্ট পাওয়ার পরে সেটাকে এনসেম্বল করার পরে আমরা বাউন্ডিং বক্সগুলো পেতে পারি সেই ইমেজ থেকে। তো সেই বাউন্ডিং বক্সের যে ক্লাসিফিকেশন, ইমেজের যে ক্লাসিফিকেশন হয়, সেটা অনেক ক্ষেত্রে ইনকারেক্ট হতে পারে। মোস্ট অফ দ্য কেসেস এটা হচ্ছে রেয়ার ক্লাস থেকেও হতে পারে, এটা হচ্ছে মেজরিটি ক্লাস থেকেও হতে পারে। তো
ফার্দার এই মিসক্লাসিফিকেশনগুলোকে রিফাইন করা আমার ওভারঅল মেথড ছিল যে ডিটেকশন মডেল এবং ক্লাসিফিকেশন মডেল দুটো ইউজ করা। তো এখানে আমি ডিটেকশন মডেল হিসেবে ইউলো V5 ইউজ করেছি, যেখানে প্রথমবার হচ্ছে ডিটেকশন মডেল থেকে অবজেক্ট ডিটেকশন, দেন সেখান থেকে ইমেজের বক্স ক্রপ থেকে ফার্দার ক্লাসিফিকেশন মডেলের ভিতর দিয়ে কিছু প্রেডিকশনকে রিফাইন করা। তো এটাই ছিল মোটামুটি আমার মেইন অ্যাপ্রোচ যেখানে। তো ডিটেকশন মডেল ইউলো V5, ক্লাসিফিকেশন মডেলের মধ্যে এফিশিয়েন্টনেস V4 আর CSP রেসনেট 50, আর এই বক্স এনসেম্বল মেথড আমি ইউজ করেছি হচ্ছে ওয়েটেড বক্স ফিউশন WBF। তো বেসলাইন সলিউশন, তো যে কোনো কম্পিটিশনে প্রথমে বেসলাইন সলিউশন দিয়ে শুরু করলে আমরা হচ্ছে জানতে পারি যে আমরা কিভাবে ইমপ্রুভমেন্ট আনলাম কোন কোন এক্সপেরিমেন্টের মাধ্যমে। তো বাকি স্লাইডগুলো আমি মোটামুটি আমার কিছু এক্সপেরিমেন্টের রেজাল্টের উপরে বেস করে সাজিয়েছি, যাতে করে আমরা দেখতে পারি যে কোথায় আসলে মডেলের উইকনেস এবং কোন জায়গায় মডেল ভালো পারফর্ম করে সেই বিষয়গুলো। তো বেসলাইন মডেল ইউনো V5X, রেজলিউশন ইউজ করছি 1024, ইপক 50, লার্নিং রেট স্কেজুয়াল 1 সাইকেল, বেসিক অগমেন্টেশন, এবং এইভাবে ট্রেন করলে ট্রেনিং এবং যদি আমি 2500 ইমেজ দিয়ে ট্রেন করি এবং 500 ভ্যালিডেশনে রাখি, তাহলে লিটার বোর্ড স্কোর পাওয়া যায় প্রায় 0.175 এর মতো। তো এটা হচ্ছে ইমেজটা হচ্ছে যে আমার ট্রেনিং অগমেন্টেশনের স্যাম্পল। তো এখানে দেখা যাচ্ছে যে মোজাইক অগমেন্টেশন প্লাস what it called mix up, এবং অলসো এখানে রোটেশন নাই কারণ এটা বেসিক অগমেন্টেশনের মধ্যে ছিল। তো এই মডেলটা মোটামুটি 175 পাবলিক লিডার বোর্ডে অ্যাচিভ করতে পারে। দেন এক্সপেরিমেন্ট 2, যদি আমি আরো অগমেন্টেশন বাড়াই, ফাইন টিউন করি স্ট্রং অগমেন্টেশন দিয়ে, তাহলে ব্যাপারটা কি রকম দাঁড়ায়। তো এটা হচ্ছে আমি হিসাব করেছি যে এটা হচ্ছে প্রি ট্রেনিং 50 ইপক, এখানে ভেরি মানে খুবই কম অগমেন্টেশন, যেটা বেসলাইন মডেল, যেটা 175 অ্যাচিভ করতে পারে। এরপর যদি আমি ওই মডেলটাকে আবার সেই ট্রেন্ড ওয়েট থেকে ফাইন টিউন করি, তাহলে এবং বেশি অগমেন্টেশন দিয়ে, একটু স্ট্রং অগমেন্টেশন দিয়ে, তাহলে দেখা যায় যে আমাদের লিডার বোর্ডের পারফরমেন্স বা ভ্যালিডেশন পারফরমেন্স অলসো এটা ইমপ্রুভ করে। স্ট্রং অগমেন্টেশন এবং ফাইন টিউনিং দুটাই আমার কাছে এখানে প্লাস পয়েন্ট মনে হচ্ছে, যে এটা মডেলের জেনারেলাইজেশনে ইমপ্রুভ করতে পারে। এরপর আসছে সিমোস রেজলিউশন এবং ডাটাসেট সাইজ। তো দুটো কোশ্চেন আমি সবসময় অ্যান্সার পেতে চাই যে কোনো কম্পিটিশনে, যে কোন রেজলিউশনের ইমেজে আসলে আমরা সবচেয়ে বেস্ট পারফরমেন্স পাই, এবং ডাটাসেটের সাথে কি এটার কোনো রিলেশন আছে কিনা, ডাটাসেট সাইজের সাথে। তো এখানে মানে জেনারেল আমার এক্সপেরিমেন্ট থেকে জেনারেল যেই ফাইন্ডিং সেটা হচ্ছে যে যত ইমেজের রেজলিউশন আমি বেশি ইউজ করবো, তত মোটামুটি আমার ভ্যালিডেশন স্কোর প্লাস লিডার বোর্ডের স্কোর তত বেশি আসতে থাকে। তো আমি 800 থেকে শুরু করে 1600 পর্যন্ত গিয়েছি। তো 1600 থেকে হাইস্ট লিডার বোর্ডে অ্যাকুরেসি পেয়েছি। এবং ডাটাসেট সাইজ, তো এটা অবশ্যই আমাদের খুব কম ডাটাসেট সাইজ ছিল। তো এটা অবশ্যই ডাটাসেট সাইজ যেটা আমাদের জানতে হবে যে কি পরিমাণ এটা ইফেক্ট করে। তো ফোল্ড 1 যদি আমি ট্রেন করি, তাহলে 0.1826 ফোল্ড 2.17, তো এটি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে পড়ে, যে 0.01। দেন আমি যদি পুরো ডাটাসেট দিয়ে ট্রেন করি, আমার হচ্ছে ফোল্ড 1 এবং ফোল্ড 2 থেকে ফাউন্ড বেস্ট প্যারামিটারস এর উপর বেস করে আমি যদি পুরো ডাটাসেট দিয়ে ট্রেন করি, তাহলে কিন্তু মোটামুটি একটা সিগনিফিকেন্ট গেইন পাই লিডার বোর্ডে। এবং যদি ফুল ডাটাসেট প্লাস সুডো লেভেল, ফার্স্ট স্টেজে সুডো লেভেল দিয়ে ট্রেন করি, তাহলে কিন্তু আমার ইমপ্রুভমেন্ট আরো ফার্দার ইমপ্রুভমেন্ট আসে। তো এটা ডাটাসেটের ইনক্রিজের উপরে আমার দেখা যাচ্ছে যে মডেলের ইমপ্রুভমেন্ট আসছে। এরপরে আসি যে ইমেজ প্রি প্রসেসিং। তো যেহেতু আগে একটু ডিসক্রাইব করা হলো প্লাস ডে এবং নাইট ইমব্যালেন্সের ব্যাপারে, তো আমি এই বিষয়টাকে অ্যাড্রেস করতে গেছিলাম যে ইমেজ প্রি প্রসেসিং বা পোস্ট প্রসেসিং মেথডের মাধ্যমে। তো ক্লাহে ইমেজ কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট একটা অ্যালগরিদম, যে অ্যালগরিদম দিয়ে ইমেজে খুব ব্লারি হলে বা কন্ট্রাস্ট খুব কম হলে বা নাইট ইমেজ হলে যেখানে এইগুলো ঠিক দেখা যায় না, সেই জায়গাগুলোতে এই ক্লাহে ইমেজ কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট বেশ একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসে ইমেজ কোয়ালিটি বাড়ানোর ক্ষেত্রে। তো আমি সেই ক্লাহ ইমেজ এনহ্যান্সমেন্টটা ইউজ করার ফলে ট্রেনিং ইমেজগুলো অনেকটা এরকম দেখতে হয়, যেখানে দেখা যাচ্ছে যে ইমেজের উপরে আসলে একটু আর্টিফিশিয়াল টাইপের ইমেজ, রিয়েল টাইপের ইমেজ মনে হচ্ছে না। কিন্তু আমার ধারণা ছিল যে যদি অ্যাটলিস্ট আমি একটা ভ্যারাইটি অ্যাড করতে পারি আমার এনসেম্বল মডেলে, সেহেতু সেটা মডেলের ফলস পজিটিভ গুলো কিছুটা হলেও রিডিউস করতে পারবে। তো উইদাউট ক্লাহে যদি আমি ট্রেন করি, তাহলে 0.2003 এলবি আমি পাইছি লিডার বোর্ড স্কোর।
এবং যদি আমি প্লাহে প্রি প্রসেসিং ইউজ করি তাহলে একটু কম 0.1953। তো এটা আসলে একটা স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ড রেগুলেশন বা নরমাল ফ্লাকচুয়েশনের মধ্যেই পড়ে। তো আমি ধরে নিই যে এই দুটো মডেল মোটামুটি সিমিলার টাইপেরই পারফরমেন্স নিয়ে আসছে। এরপর ইমেজ ক্লাসিফিকেশন মডেল। ইমেজ ক্লাসিফিকেশন মডেলে আমি আসলে কি করেছি যে অলরেডি যে ইমেজগুলো আমাদেরকে প্রোভাইড করা হয়েছে ট্রেনিং ডাটাতে এবং বাউন্ডিং বক্সের ক্রপ গুলোকে নিয়ে আরেকটা ডাটা সেট সাজাইছি। এই শুধুমাত্র ক্রপ ইমেজ নিয়ে আমি আরেকটা ক্লাসিফিকেশন মডেল ট্রেন করবো। সেই ক্লাসিফিকেশন মডেল আমি ট্রেন করছি 40 ইকো হেভি অগমেন্টেশন এবং ইমেজ রেজলিউশন 180 এবং 224 এই দুটো অগমেন্টেশন ইউজ করছি। টোটাল মডেল 4টা এবং টেস্ট টাইম অগমেন্টেশনও অ্যাপ্লাই করা হয়েছে এই প্রসেসের উপরে। তো এই হচ্ছে মেইন প্রসেস যে ইমেজ ক্লাসিফিকেশন মডেলে যাবে এবং 21 ক্লাসে ক্লাসিফাই করবে। এবং এই মেথডটা অ্যাপ্লাই করার পরে আমি একটা সিগনিফিকেন্ট গেইন পাই। ডিটেকশন মডেল যেখানে 2.02003 লিডার বোর্ড পাচ্ছিলাম, সেখানে ডিটেকশন প্লাস ক্লাসিফিকেশন মডেলের 0.02 ইমপ্রুভমেন্ট এখানে অলরেডি চলে আসছে। এটা একটা গুরুত্বপূর্ণ মেথড আমার পাইপলাইনে। এরপরে অ্যাড এক্সটার্নাল ইমেজেস। এক্সটার্নাল ইমেজ এই কম্পিটিশনে ইম্পর্টেন্ট ছিল কারণ কিছু রেয়ার ক্লাসে আসলে খুবই কম এক্সাম্পল ছিল এবং ওই রেয়ার ক্লাসগুলোতে কোনোভাবেই মানে কারেক্ট প্রেডিকশন আনা খুব টাফ হয়ে যাচ্ছিল। সেজন্য আমি চিন্তা করলাম যে ওয়েব থেকে কিছু সিঙ্গেল ভেহিকেলের ইমেজ আমি কালেক্ট করি, যেখানে কোনো বাউন্ডিং বক্স আমার করা লাগবে না, বাউন্ডিং বক্স আঁকা লাগবে না। শুধুমাত্র আমি ইমেজগুলোকে যদি আমি ক্লাসিফিকেশন মডেলে ফিট করতে পারি তাহলে আমার কাজ অনেক সহজ হয়ে যায়। যে আমার হ্যান্ড লেবেলিং করা লাগতেছে না, জাস্ট আমি মানে ওয়েব স্ক্র্যাপ ইমেজ যেটা প্রায় 1000 ইমেজ আমি কালেক্ট করি, এই ইমেজগুলো দিয়ে যদি আমি ট্রেন করি তাহলে হয়তো আমার মডেলের ইলিজিবিলিটি বাড়তে পারে। তো স্টেজ 1 ট্রেনে হচ্ছে থ্যাংক ইউ। স্টেজ 1 ট্রেন ইমেজ দিয়ে যখন আমি ট্রেন করি তখন 0.2215, তো স্টেজ 1 ট্রেন প্লাস এক্সটার্নাল ডাটা 0.2350, একটুখানি ইমপ্রুভমেন্ট পাওয়া গেছে। এবং স্টেজ 1 ট্রেন প্লাস এক্সটার্নাল প্লাস স্টেজ 1 সুডো লেভেল ডেটা, এখানে কিন্তু একটা হিউজ ইমপ্রুভমেন্ট পাওয়া গেছে। কিন্তু যদি আমি এটা মনে করি যে এখানে কিছু টেস্ট ডেটা প্লাস আমার সুডো লেভেল ডেটাতে টেস্ট ডেটা কিছু লিকেজ ছিল, যে জন্য এখানে আসলে একটা বিগ ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে, এটা আসলে রিয়েল কেস একটা ইমপ্রুভমেন্ট এখানে না। এখানে হয়তো বা আরেকটু কম 0.01 বা 0.005 টাইপের ইমপ্রুভমেন্ট হয়তো বা এখানে থাকবে। তো এটা আসলে মানে ওভার এস্টিমেটিং একটা নাম্বার এখানে, যেহেতু এটা সুডো লেভেল ছিল এখানে। এরপর পোস্ট প্রসেসিং আসলে এখানে আমার অ্যালগরিদম ইম্পর্টেন্ট, কারণ এখানে আমি কিছু জিনিস ফিল্টার করেছি যে ডিসকার্ড এনি ডিটেকশন কনফিডেন্স স্কোর লেস দ্যান 0.1। তো এগুলো ফিল্টার করে ডিসকার্ড করা হয়েছে। ফিল্টার বার এরিয়া, যে এরিয়াগুলো খুব বেশি বড় অথবা খুব বেশি ছোট সেই বক্সগুলো আমি ডিলিট করে দিয়েছি প্রেডিকশন থেকে। এরপরে হচ্ছে অল্টার প্রেডিকশনস বাই ক্লাস গ্রুপস। তো আমার যখন একটা ক্লাসিফিকেশন মডেল আছে, আমার যখন একটা হচ্ছে ডিটেকশন মডেল আছে, তখন কিন্তু আমি মডেল দুটোর মধ্যে সুইচ করতে পারি, কনফিডেন্স হিসাবে বা হচ্ছে রিয়ার ক্লাস প্রবাবিলিটি হিসাবে। তো নর্মাল ক্লাসিফিকেশন আমাদের যে কম্পিটিশনের মেট্রিকটা ছিল ম্যাপ, তো এখানে যদি আমি রিয়ার ক্লাস প্রেডিকশন যদি আমি এমন কিছু বাড়াতে পারি কনফিডেন্স কমাই দিয়ে বা হচ্ছে ক্লাসিফিকেশন মডেল থেকে এনে, তাহলে সেই রিয়ার ক্লাসগুলোতে আমার রিকল একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং ক্লাসিফিকেশন আমার হচ্ছে কম্পিটিশন মেট্রিকটাও আমার হচ্ছে এখানে ইমপ্রুভ করার সম্ভাবনা বেড়ে যায়। তো এই পোস্ট প্রসেসিং গুলো আমি এখানে করি। তো পোস্ট প্রসেসিং এর ফলে হচ্ছে পোস্ট অ্যাড করার ফলে সেটা 0.27 থেকে 0.28 পর্যন্ত আমি ইমপ্রুভমেন্ট পাই। তো এরপরে আসছে হচ্ছে রেজাল্ট। সো ফাইনাল মডেলটা আমার কিরকম? ফাইনাল মডেল হচ্ছে যে ইনপুট ইমেজ আমি 7টা ইয়োলো V5X মডেল ইউজ করেছি, যেখানে হচ্ছে ডিফারেন্ট টাইপের রেজলিউশন, যেমন 1600 হতে পারে, 1024, 800, 1280, বিভিন্ন টাইপের রেজলিউশন দিয়ে আমি মডেল ট্রেন করি। এবং আমি শুধুমাত্র একটা মডেলের ক্লাহে প্রি প্রসেসিং ইউজ করি এবং বাকিগুলোতে কোনো প্রি প্রসেসিং ছিল না। এবং কিছু মডেলে শুধুমাত্র ফুল ট্রেনিং ডেটা এবং সুডো লেভেল স্টেজ 1 এই মডেলগুলোতে ছিল, এবং এই মডেলটাতে শুধুমাত্র ফুল ট্রেনিং ডেটা ছিল, কোনো সুডো লেভেল ছিল না। এবং এই 3টা মডেলে ফুল ট্রেনিং ডেটা এবং সুডো লেভেল ডেটা ফ্রম স্টেজ 1 এবং সুডো লেভেল ডেটা ফ্রম স্টেজ 2 দুইটাই আমি ইউজ করি। এবং এই 7টা মডেল যখন এনসেম্বল করি তখন আমি স্কোর পাই 0.3017 স্টেজ 2। এবং ফার্দার যখন আমি এটাকে ক্লাসিফিকেশন মডেল দিয়ে আমি ফিল্টার করে আনি তখন সেখানে একটা হিউজ গেইন পাই 0.42
এটা আসলে ওভার এস্টিমেটেড, কারণ এখানে হচ্ছে সুডো লেভেল এসডিটা 2 এর কিছু ইমেজ এখানে লিকেজ ছিল, যেখানে আসলে ওভার এস্টিমেটিং একটা রেজাল্ট। তো কম্পিউটেশন রিসোর্স আমার বেশ পার্সোনাল দুইটা জিপিইউ আছে। টাইম শেষ, প্লিজ তাড়াতাড়ি শেষ করেন, 50 মিনিটস গন। আচ্ছা, সো লাস্ট স্লাইড। ইয়েলো 5 এক্সপেরিমেন্ট ইয়েলো 5 আমি এক্সপেরিমেন্ট করছি, এবং ক্লাসিফিকেশন মডেল আর অ্যাডিং এক্সটার্নাল ডেটা আমার মনে হয় যে এই মডেলগুলোকে ইমপ্রুভ করার জন্য সাহায্য করেছে। এবং আমি ইফিশিয়েন্ট ডেট নিয়েও কিছু এক্সপেরিমেন্ট করেছি, কিন্তু ইফিশিয়েন্ট ডেট আসলে রিলেটিভলি পুর রেজাল্ট অ্যাচিভ করছিল প্রথম 2-3 দিনের আমার এক্সপেরিমেন্ট, সেই জন্য আমি ফার্দার এক্সপেরিমেন্ট করি নাই। সো ইয়েলো 5 নিয়েই আমি হচ্ছে মানে ফার্দার এই রেজাল্টগুলো ভেরিফাই করতে দিয়েছি। তো ধন্যবাদ। রেফারেন্স এনি কোশ্চেন্স থাকলে সেটা আমি হ্যাপি টু আনসার।